দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ পড়ানো আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় হার্টের রোগ প্রতিরোধে করণীয়। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছে আমি ডাক্তার আবু সাইদ শিবল। দর্শক, হার্টের কিন্তু এখন রোগ সকলেরই হচ্ছে, দেখা যাচ্ছে নিজেদেরও যেমন হচ্ছে, পরিচিত বন্ধুবান্ধবদের হচ্ছে, মা বাবা আত্মীয়স্বজনদের হচ্ছে। সুতরাং হার্টের রোগ প্রতিরোধে কী করণীয় সেটা কিন্তু আমাদের জানা প্রয়োজন, এবং এই বিষয়গুলি জানাতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আপনাকে স্বাগত আমাদের। ধন্যবাদ আপনাকে। এটা আমরা হার্টের রোগ প্রতিরোধের কথা বলছি, তাহলে প্রথমেই যে প্রশ্নটা আমরা আপনাকে করতে চাই, হার্টের আসলে কী কী রোগগুলো কমন? আমরা জানি যে আপনি যেহেতু এ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, একজন বিশেষজ্ঞ, অনেক রোগ রয়েছে, জটিল রোগও রয়েছে। কমন কী রোগগুলো আসলে আপনারা পেয়ে থাকেন? আমরা হার্টের কিন্তু 80% যে ডিজিজ এগুলো কিন্তু প্রতিরোধ করতে পারি, এবং যে ডিজিজটা সবচেয়ে বেশি কমন সেটা কিন্তু হাইপারটেনশন, আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। এই উচ্চ রক্তচাপকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি, এবং এই উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনের কনসিকুয়েন্স যে ফেটগুলো যা হয়, এই প্রত্যেকটা ডিজিজ তাহলে এটা থেকে যা হচ্ছে একদম আলটিমেটলি হার্ট ফেলিওর পর্যন্ত সব কিছু কিন্তু তাহলে আমরা এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিরোধ করতে পারি। এছাড়া আপনি করোনারি আর্টারি ডিজিজ আমরা যেটা বলে থাকি বা ইসকেমিক হার্ট ডিজিজ, এই ডিজিজগুলো এখান থেকে যেটা হার্ট ব্লক হচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে, এই ডিজিজগুলো কিন্তু আমরা প্রতিরোধ করতে পারি। অর্থাৎ হার্টের ম্যাক্সিমাম ডিজিজগুলোই প্রতিরোধ করা যায়। এটা যদি একটু বলতে, আসলে এই হার্টের এই যে রোগগুলো হচ্ছে বিভিন্নটার আসলে বিভিন্ন কারণ থাকতেই পারে, কিন্তু যদি আমরা উচ্চ রক্তচাপে বলি, এটার আসলে কারণ কি হতে পারে? আচ্ছা, উচ্চ রক্তচাপে আমরা কিন্তু বলে থাকি যে এটা আপনার 95% পেশেন্টের জন্য আমরা কোনো কারণ পাই না, এটাকে বলি আমরা ইডিওপ্যাথিক, অর্থাৎ এখানে আমরা কারণটা ডিটেক্ট করতে পারি না। কিন্তু 5% পেশেন্টের ক্ষেত্রে কারণটা আমরা পাই, এবং এই কারণগুলোকে যদি রিমুভ করা যায় তাহলে কিন্তু ওই 5% পেশেন্টের কিন্তু হার্ট হাইপারটেনশনটা থাকছে না। কিন্তু যদি ইডিওপ্যাথিক হয় তাহলে কিন্তু ওটাকে আপনাকে লাইফ লং আপনাকে সেই হাইপারটেনশনটা নিয়েই চলতে হবে, ডিজিজটা নিয়ে চলতে হবে, তাকে কন্ট্রোলে রাখতে হবে আপনাকে। এটা যদি যেগুলিতে আপনারা কারণ পান, এই কারণের মাঝে একটা আছে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট এখন আমাদের জেনারেশনের লাইফস্টাইল। আপনার লাইফস্টাইল হতে পারে আপনি খুব বেশি স্ট্রেসফুল একটা লাইফ লিড করেন, আপনার জবটা হতে পারে স্ট্রেসফুল, আপনার জীবন জীবিকার যে মাধ্যম সেটা স্ট্রেসফুল হতে পারে, আপনার স্মোকিং আরেকটা বড় মাধ্যম, স্মোকিং, আপনি চেইন স্মোকার, অ্যালকোহল ইনটেক, এটা হিউজ অ্যালকোহল অ্যাবিউজ বলে থাকি আমরা, যারা খুব বেশি অ্যালকোহল নিয়ে থাকে তাদের হতে পারে। এবং আর কিছু ডিজিজ আছে, যেমন আমরা বলে থাকি যে যেমন ডায়াবেটিস, মেটাবলিক কিছু ডিজিজ আছে, ডায়াবেটিস মেলাইটাস। এই ডায়াবেটিস থেকে কিন্তু আপনার হার্টে কোলেস্টেরল বডিতে জমা হয়, এখান থেকে রক্তনালী এটা ন্যারো হয়ে গিয়ে কিন্তু হাইপারটেনশন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা কি আসলে বংশগত কোনো রয়েছে যে মা বাবার থাকলে? জি, এটা কিন্তু বংশগত একটা, এটা বিশাল একটা অংশ কিন্তু বংশগত। এবং যেমন হাইপারটেনশন বলেন, করোনারি আর্টারি ডিজিজ বলেন, এগুলো কিন্তু বংশগত। আপনার যদি ফার্স্ট বা সেকেন্ড জেনারেশনে, আপনার পূর্বের জেনারেশনে কারো আছে, এটা কিন্তু আপনার মাঝে এটা চলে আসতে পারে, এটা ইনভ্যারিয়েবলি এবং চলে আসে। আচ্ছা, এই আরেকটা বিষয় যে হার্ট অ্যাটাক, যেটা সেটার আসলে কারণগুলি কি? হার্ট অ্যাটাকে আমার যদি কারণ বা প্যাথোফিজিওলজিটাকে যদি আমি বলি, তাহলে আমাকে বুঝতে হবে যে হার্ট কিন্তু খুব বেশি পরিশ্রম করে, অর্থাৎ অনেক তাকে শ্রম দিতে হয়। পাম্পিং অ্যাকশন, যেটা আমাদের টোটাল বডিতে, আমার টোটাল বডি প্রত্যেকটা কোষে আমার বিলিয়ন কোষে কিন্তু অক্সিজেনেটেড ব্লাড পৌঁছে দিতে হয়, এই পাম্পিং অ্যাকশনটা করে কিন্তু হার্ট। এখন এই পাম্পিং অ্যাকশনের জন্য তার কিন্তু প্রচুর এনার্জি প্রয়োজন হয়, এবং আমার একটা গাড়ির যেমন এনার্জি হলো ফুয়েল, আমার হার্টের ফুয়েল হলো অক্সিজেনেটেড ব্লাড। এই অক্সিজেনেটেড ব্লাড যদি হার্টের রক্তনালী আছে কিছু, আপনি দেখবেন যে আমাদের গায়ে সারফেসে, এবার আপনি দেখেন আমার হাতে এখানে কিছু রক্তনালী আছে, এবং হার্টের গায়ে, হার্টের সারফেস দিয়ে কিন্তু কিছু রক্তনালী আছে, এগুলোকে আমরা বলে থাকি করোনারি আর্টারি। এই করোনারি আর্টারির মাধ্যমে হার্ট অক্সিজেন সমৃদ্ধ ব্লাড পেয়ে থাকে, এবং এটাই তার এনার্জি সোর্স। এখন কোনো কারণে যদি এই অক্সিজেনেটেড ব্লাড, অর্থাৎ এটা যদি হার্টে না আসে, অর্থাৎ এটা হতে পারে রক্তনালী ব্লক হয়ে যাওয়া, স্পাজম হয়ে যাওয়া, এসব কারণে সে হার্ট অক্সিজেনেটেড ব্লাডটা পাচ্ছে না, তাহলে কিন্তু হার্ট তার এনার্জি সোর্সটা পাচ্ছে না, হার্টের মাসলগুলো ড্যামেজ হবে, আইদার ড্যামেজ হবে অথবা ডেথ হবে,
অথবা সেটা স্টানিং হয়ে থাকবে, তখন হার্ট কিন্তু পাম্পিং অ্যাকশনটা সাময়িক বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে যাওয়ার এইখান থেকে আসলে হার্ট অ্যাটাক, এটাই কিন্তু হার্ট অ্যাটাকের মূল প্যাথোলজি। জি, খুব সুন্দরভাবে বলছেন। এই যে আমরা একটু আগে বলছিলাম যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বা হার্ট অ্যাটাক, এগুলোর আসলে প্রতিরোধ, যেটা আজকের আমাদের আলোচনার বিষয়, প্রতিরোধের জন্য কি কি করণীয় করা উচিত, আসলে লাইফস্টাইল কি করা উচিত, খাদ্যাভ্যাস কি করা উচিত, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের রোগ প্রতিরোধে করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিরতির আগে আসলে আমরা বলছিলাম যে আমরা বলছি হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, বলছি হার্ট অ্যাটাক, এগুলো আসলে প্রতিরোধের জন্য আমাদের লাইফস্টাইল, খাবার দাবার কী কী করণীয় উচিত আমাদের? আচ্ছা, আমরা যদি হাইপারটেনশনের কথা বলি বা উচ্চ রক্তচাপের কথা বলি, এই উচ্চ রক্তচাপের সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত, এবং এটা কিন্তু একটা মাল্টিপল প্যাথোলজি। এখানে একটু যদি আমি আপনাকে একটু সাপ্লিমেন্ট করতে, সেটা হচ্ছে দুই রকমের আসলে এখানে বিষয় রয়েছে। একটা হচ্ছে যে না হওয়ার জন্য কি কি করা উচিত, আবার যাদের হয়ে গেলেও তাদের জন্য কি করা, একটু না হওয়ার জন্য, সেটা না হওয়ার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো ফার্স্ট যে জিনিসটা আসে, উচ্চ রক্তচাপ যেহেতু আপনার 30 পরেই ইদানিং আমরা পাচ্ছি যে উচ্চ রক্তচাপ, এবং এখানে ফার্স্ট যে জিনিসটা আসে আপনার লাইফস্টাইল মডিফিকেশন। এখানে লাইফস্টাইলের মাঝে আছে আমি খুব চেইন স্মোকার, আমি খুব ধূমপান করি, এই চেইন স্মোকারদের জন্য এটা খুব বেশি হয়। তাহলে আপনি এই স্মোকিংটাকে যদি একদম টোটালি বন্ধ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার হাইপারটেনশনটা নাও হতে পারে। এছাড়া আপনি খুব রেড মিট খান, আপনি কোলেস্টেরল সমৃদ্ধ খাদ্য খান, আপনি খুব চিংড়ি খান, হ্যাঁ, অর্থাৎ খুব ফ্যাট কনজাম্পশন করেন, বা আমরা যে প্রতিদিন যে তেলগুলো খাই, এই তেলগুলো থেকেও কিন্তু আমাদের প্রচুর এটা লিপিড চলে আসে বা ট্রাইগ্লিসারাইড চলে আসে। এই যে আমাদের খাদ্যাভ্যাস, এটা কিন্তু চেঞ্জ করতে হবে। তাহলে খাদ্যাভ্যাস এবং স্মোকিং, এছাড়া আরেকটা গ্রুপ আছে যারা, এটা আমাদের দেশে যদিও কম, সেটা হলো অ্যালকোহল অ্যাবিউজার, যারা খুব অ্যালকোহল সমৃদ্ধ খাবার বা অ্যালকোহল অ্যাবিউজ করে থাকেন, অর্থাৎ প্রচুর অ্যালকোহল নিয়ে থাকেন, এবং ওনাদের কিন্তু হাইপারটেনশনটা হয়, উচ্চ রক্তচাপ হয়। তাহলে আপনি এগুলোর থেকে যদি বাঁচতে পারেন, আপনার হার্ট অ্যাটাক, আপনার হাইপারটেনশনটার থেকে কিন্তু আপনি বেঁচে গেলেন। এবং সর্বোপরি যদি আপনি বলেন যে লাইফস্টাইলে আরও কিছু পার্ট, যেটা আপনি স্ট্রেসফুল লাইফস্টাইল, আপনি ব্যাংকে চাকরি করেন, খুব স্ট্রেসফুল, বা আমরা রাত জেগে কাজ করি, হ্যাঁ, এটাও স্ট্রেসফুল, আমাদের ডাক্তারদেরও করতে হয়, আপনি জানেন যে খুব স্ট্রেস নিয়ে কাজ করতে হয়, এগুলো কিন্তু আমাদের হাইপারটেনশনের জন্য দায়ী। এবং আমাদের ডাক্তারদের মাঝে কিন্তু আমরা খুব, এটা কিন্তু অনেক বেশি কমন যে আমাদের হাইপারটেনশন নেই, সিনিয়রদের সবাই হাইপারটেনশন আছে। তো এই স্ট্রেসগুলো, লাইফের স্ট্রেসগুলো, ইভেন হতে পারে যে আপনার যে কোনো পারিবারিক টেনশনগুলোও কিন্তু আপনার হাইপারটেনশনের কারণ হতে পারে। যা টেনশন, হ্যাঁ, এটা ইকোনমিক টেনশন হতে পারে সেটা কোনো পারিবারিক টেনশন হতে পারে। এবং আরও কিছু ব্যাপার, যেমন ইদানিং যে আমাদের জেনারেশন, যেটা আপনার বলতে পারেন যে মিডিয়ায় যে আসক্তি, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার হাইপারটেনশনের কিন্তু অন্যতম একটা কারণ। এটা ল্যাপটপ বা মোবাইল, এগুলোতে যে এডিক্টেড হয়ে যে যাওয়া জেনারেশন, এগুলো কিন্তু তাকে আলটিমেটলি কিন্তু হাইপারটেনশনের দিকে নিয়ে যাবে। প্রসঙ্গে যেহেতু উঠেছে, আসলে তরুণদের বা তরুণ বলছে যে শিশুদের মধ্যেও দেখা যায় যে ফাস্টফুড বা এগুলি খাচ্ছে বা মাল, এগুলির মধ্যে আসলে প্রবণতা কেমন পান আপনারা? এটা হাইপারটেনশন এখন কিন্তু আমার 2025-এও কিন্তু আমরা হাইপারটেনশন পাচ্ছি। ইভেন আমাদের কিছু পেশেন্টকে কিন্তু হাইপারটেনশনের জন্য এই ফুড হ্যাবিট বলেন যেটা, এখান থেকে কিন্তু হার্ট ব্লক হয়ে কিন্তু আমরা 25 ইয়ার্সে কিন্তু বাইপাস সার্জারি করা লাগছে। তো এই জন্য এই যে জেনারেশনের যে এই যে খাদ্যাভ্যাস বলেন, এই তরুণদের যে উচ্চ রক্তচাপ এবং করোনারি আর্টারি ডিজিজ, এটা কিন্তু খুব কমন, এখন খুবই কমন। আচ্ছা, এই যে আমাদের এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম, এগুলি কখন কীভাবে কতটুকু করতে হবে সপ্তাহে, এটা যদি একটু বলতেন আমাদের। আচ্ছা, এক্সারসাইজের ব্যাপারটা হলো আমরা বলে থাকি যে আমার কাজের স্টাইল, যেটা আমার যেটা আমার জব নেচারটা যদি এমন হয় যে আমি সারাদিন চলাফেরার উপর থাকি, তাহলে কিন্তু আমার খুব বেশি লাগে না। কিন্তু আমার যদি সেডেন্টারি লাইফস্টাইল আমরা বলে থাকি, অর্থাৎ বসে বসে কাজ করতে হয় তাদেরকে কিন্তু কমপক্ষে আপনার 30 মিনিটস আমরা হাঁটতে বলি, যে কমপক্ষে 30 মিনিটস আপনি হাঁটবেন, এবং 30 মিনিটস, এবং হাঁটা যে খুব বেশি, এটা যে দৌড়ানোর মতো 24 ঘন্টায় আপনি 30 মিনিটস একটা অ্যারোবিক ব্যায়াম করবেন, অর্থাৎ খোলা বাতাসে আপনি আধা ঘন্টা হাঁটলেন, এটা কিন্তু সাফিসিয়েন্ট। এবং যারা বসে বসে কাজ করে তাদের জন্য কিন্তু ইদানিং বলা হয় যে আপনি দীর্ঘক্ষণ বসে থাকবেন না। আপনি অফিসে কাজ করছেন,
আপনি এটা আধা ঘন্টা পর্যন্ত উঠে এই টেবিল থেকে ও টেবিলে একটু হাই হ্যালো করে আসেন, হ্যাঁ, যাতে তাহলে আপনার ব্লাড হার্টের সমস্যা সার্কুলেশনটা নেই, ভালো দেখা যাচ্ছে থাকবে। অনেকের কোমরে ব্যথা, পিঠে ব্যথা, এগুলির জন্য তো আসলে উপকারী। খুব সুন্দরভাবে বলছিলেন। আরেকটা আমরা প্রশ্ন করেছিলাম যে যাদের ধরেন উচ্চ রক্তচাপ আছে দীর্ঘদিন ধরে, এদের তো একটা বড় অংশ দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক বা হার্টের রোগ হয়ে যেতে পারে, আরও জটিলতা হতে পারে। তাদের জন্য আসলে কি কি করণীয়, ওষুধ কীভাবে খাবেন, কী মেনে চলবেন, সব বিষয় নিয়ে আসলে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথে থাকুন। বিরতির পর ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের রোগ প্রতিরোধে করণীয়, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে উচ্চ রক্তচাপ বা হার্ট অ্যাটাক না হওয়ার জন্য কী কী করণীয়, লাইফস্টাইল কীভাবে মডিফিকেশন করতে হবে। আমরা যে এই যে আমাদের ফুড হ্যাবিট, যেটা আবার রাত জাগা, একটা মিডিয়ার প্রতি বা আমরা বলি ডিভাইসের প্রতি আসক্তি, সেগুলি থেকে আসলে আমাদের দূরে থাকতে হবে। আবার অনেকের দেখা যাচ্ছে উচ্চ রক্তচাপ হয়ে গেল, উনি আপনাদের মতো যে চিকিৎসকের কাছে যাচ্ছেন, ওষুধপত্র খাচ্ছেন, এই যে যাদের হয়ে গিয়েছে তাদের জন্য আসলে পরামর্শগুলো কী কী, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল, ওষুধ সব কিছু মিলিয়ে আমরা শুনতে চাই। আচ্ছা, আমাদের যে পেশেন্টগুলো আমরা প্রতিনিয়ত পাচ্ছি, এর মাঝে কিছু পেশেন্ট আছে ওরা খুব সচেতন যে ওরা আপনি হাইপারটেনশন হয়ে গিয়েছে, এখন কিন্তু করার কিছু নাই, এটা নিয়ে আপনাকে লাইফ লং চলতে হবে। এবং কিছু যে সচেতন পেশেন্টগুলো, ওদের জন্য আমাদের এক ধরনের পরামর্শ থাকে। এবং কিছু পেশেন্ট আছে ওকে আসলে ও এই নিয়মকানুন তারা মানতে চায় না, তাদের জন্য পরামর্শগুলো আসলে ভিন্ন থাকে। তবে যেটাই হোক না কেন, ফার্স্ট কিন্তু যে হাইপারটেনশন বা করোনারি আর্টারি ডিজিজ যেটাই আপনি বলেন না কেন, এখানে ডিজিজটা আপনি ক্যারি করছেন, তখন কিন্তু আপনাকে ফার্স্ট যেটা আপনাকে আপনার যে বেসিক ড্রাগগুলো, এগুলো কিন্তু আমরা বলি যে নিয়মিত কিন্তু এটা খেতেই হবে। যেমন আপনার হাইপারটেনশনের যে ওষুধটা, এটা আমি যেটা লক্ষ্য করি যে একটা গ্রুপের পেশেন্ট আছে, ওনারা 7 দিন ওষুধ খেলেন, তারপরে প্রেশারটা কমে যাচ্ছে, সে কিন্তু সেটা কন্টিনিউ করে না, কিন্তু এটা কিন্তু খুব ডেঞ্জারাস। এই পেশেন্টগুলো কিন্তু সাধারণত অ্যাক্সিডেন্ট, এটা যেটা হচ্ছে যে সেরিব্রাল হেমারেজ থেকে শুরু করে হাইপারটেনশন থেকে নানান কনসিকুয়েন্সগুলো কিন্তু হয়ে যাচ্ছে, যা হঠাৎ করে ওষুধটা বন্ধ করে দেন যে আমার প্রেশার কিন্তু কন্ট্রোলে আছে, কিন্তু এটা কিন্তু মোটেই করা যাবে না। এবং এই গ্রুপের পেশেন্টগুলোকে আমরা সাধারণত বলে থাকি যে তোমরা এই ওষুধগুলোকে একদম মার্কিং করে দিই যে তুমি অ্যাসপিরিন, তোমার হাইপারটেনশনের যে ওষুধটা, সাথে অ্যাসপিরিন এবং লিপিড লয়িং ঔষধ এবং একটা বিটা ব্লকার দিয়ে থাকি, আপনি হয়তো জেনে থাকেন যে বিটা ব্লকারের একটা ড্রাগ যেটাকে হার্ট রেটটাকে একটু কন্ট্রোলে রাখে, যেটা হাইপারটেনশনের জন্যও কাজ করবে, প্যালপিটেশনের জন্যও কাজ করবে এবং হার্টটাকে রেস্টে রাখে ইনফ্যাক্ট। তো এই ড্রাগগুলো 4-5টা ড্রাগকে কিন্তু আমরা বলি যে পৃথিবীর সব কিছু বন্ধ হয়ে গেলেও এই 4-5টা ড্রাগ আপনি খেয়ে যাবেন। এবং যে পেশেন্টগুলো খুব সচেতন, তারা কিন্তু দেখা যায় যে বাসায় একটা ডিজিটাল প্রেশার মেশিন পাওয়া যায় এখন, ওরা কিন্তু বাসায় একটা ডিজিটাল প্রেশার মেশিন রাখে, প্রতিদিন সকালে হোক বা রাতের বেলায় হোক একবার প্রেশারটা চেক করছে, ওদের নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। কিন্তু যারা এই কাজটা না পারেন বা যারা ওষুধপত্র খেতে চান না, তাদেরকে মিনিমাম এটা 3 মাসে একবার কিন্তু আমাদের কাছে আমরা আসতে বলি, যে ডাক্তার ফলো আপটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই প্রেশার কিন্তু একই জায়গায় আপনার থাকবে না, এটা প্রেশারটা আপ ডাউন করবে, আপনার ডোজ মডিফিকেশন করতে হবে। আপনার সাধারণত আমরা দেখে থাকি যে 4 বা 5 বছর পরে পরে কিন্তু আমাকে ড্রাগটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যে ড্রাগটা আমি আজকে দিয়ে দিয়েছি, এটা দিয়ে প্রেশারটা কন্ট্রোল নাও হতে পারে, যার ফলে প্রেশারটা তার অন্য একটা লেভেলে, এটা স্টেজ 1 থেকে স্টেজ 2-তে চলে যেতে পারে, নেক্সট স্টেজে প্রেশারটা চলে যেতে পারে। এর জন্য তার ড্রাগ চেঞ্জের প্রয়োজন হয়। এই জন্য আমরা বলি মিনিমাম 3 মাস পর পর আপনি ডক্টরের ফলো আপে আপনি আসবেন। এবং এই পেশেন্টের যে কারণে হাইপারটেনশন, সাথে অ্যাসোসিয়েটেড কিছু কোমরবিডিটি যেমন ডায়াবেটিস আছে, ডায়াবেটিস মেলাইটাস, তাকে প্রপারলি কন্ট্রোল করতে হবে। তার যদি লিপিড বেশি থাকে, অর্থাৎ আপনার চর্বিটা যদি রক্তে বেশি থাকে, তাহলে আমরা বলি যে 6 মাস পর পর আপনি লিপিডটা আপনি চেক করে দেখবেন। এবং এই জন্য কি ইনফ্যাক্ট যে এই জন্য আপনার ডাক্তারের কাছে কিন্তু আবার ফলো আপে আসতে হবে, এবং এটা নিয়মিত আসতে হবে, না হলে কিন্তু আপনার প্রেশারে ডোজ কমানো বাড়ানো, লিপিডটা কেমন আছে এবং এখান থেকে তার অন্য কোনো ডিজিজে চলে যাচ্ছে কিনা, তার কিডনিটা কেমন আসছে, হাইপারটেনশন বাট আমার কিন্তু কিডনিটা নষ্ট করে দিতে পারে, চোখ নষ্ট করে দিতে পারে, যার ফলে এই ফলো আপগুলোর জন্য বাসায় বসে থাকলে কিন্তু হবে না, আপনাকে মিনিমাম 3 থেকে 6 মাস পর পর ডাক্তারের কাছে এদের যে কিডনির যে ফলো আপ বা ডায়াবেটিস যে ফলো আপ, সেগুলো আসলে কেমন হওয়া উচিত? এগুলো ফলো আপটা প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু হাইপারটেনশনের পেশেন্টের কিন্তু যেমন কিডনির জন্য আমরা একটা সিরাম ক্রিয়েটিনিন দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর চোখের জন্য কিন্তু সেই জিনিসটা আমরাও কিন্তু তাকে ডক্টর
পেশেন্টের সাথে কথা বলেই কিন্তু অনেকটা বুঝে ফেলতে পারি যে ওনার ভীষণে কোনো সমস্যা হচ্ছে কিনা। হ্যাঁ, এবং প্রয়োজন হলে তখন তো আমরা একজন আপনার চোখের যে বিশেষজ্ঞ যিনি আছেন, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে কিন্তু আমরা রিফার করে দিতে পারি। আচ্ছা, এই যে আপনি প্রথমের দিকে বলছিলেন যে যাদের আসলে উচ্চ রক্তচাপ নেই তাদের জন্য পরামর্শ, যাদের উচ্চ রক্তচাপ হয়ে গিয়ে তাদের জন্য খাদ্যাভ্যাস বা লাইফস্টাইলের পরামর্শ কেমন হবে? যাদের উচ্চ রক্তচাপ আছে, খাদ্যাভ্যাসটা কিন্তু আমরা বলে থাকি যে যে স্যাচুরেটেড যে ফ্যাটগুলো আছে, স্যাচুরেটেড ফ্যাটগুলোকে কিন্তু আমাদের অ্যাভয়েড করতে হবে। এখন স্যাচুরেটেড ফ্যাটের যে ব্যাপারটা, এটা আপনি এটা যদি আমাদের দর্শকদের একটু বলতেন। জি, স্যাচুরেটেড ফ্যাট আমরা সাধারণত বলে থাকি যে রেড মিট, যেগুলো রেড মিট বলতে যে গরু বা খাসি বা যে মাংসগুলো কিন্তু লাল টকটকে মাংস আছে, হ্যাঁ, এইগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট, এবং এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে আমরা বলে থাকি। এবং যেমন চিংড়ি বা যে সমস্ত প্রাণী একটু চর্বি রয়েছে, চিংড়ি খাওয়া যাবে না সেটা না, কিন্তু চিংড়ি আমরা বলি যে মাথা, যেটা মাথাটাকে ফেলে দিয়ে খেতে হবে। হ্যাঁ, এই অর্থাৎ এই ফ্যাট যেখানে খুব বেশি সেটা কিন্তু আমাকে টোটালি অ্যাভয়েড করতে হবে। এটা হলো এক। তারপরে হ্যাঁ, আবার আরেকটা প্রসঙ্গ থাকে যে ডিমের একটা প্রসঙ্গ আসে, অর্থাৎ ডিমের যেটা দেখা যাচ্ছে যে আমরা বলি যে লাল অংশ, লাল, হ্যাঁ, কুসুম, যেটা কুসুমটা আমরা যদি কারো কোলেস্টেরল লেভেল খুব বেশি থাকে তাকে কিন্তু আমরা এই সব কিছু দেখা যাচ্ছে যে একজন চিকিৎসক, আপনাদের মতো যারা চিকিৎসক রয়েছে, তাদের পরামর্শ মেনে যে খাদ্য তালিকাটা তারা দিবে, সেই খাদ্য তালিকাটা একটা খুব স্ট্রিক্টলি মেনে চলা উচিত। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেটা এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেক কিছু আলাপ করার ছিল। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক যেমনটি শুনছিলেন, উনি যেসব পরামর্শগুলি দিলেন, সেই পরামর্শগুলি যদি আমরা মেনে চলি, আমাদের হার্ট ভালো থাকবে, হৃদরোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলে সুস্থ থাকি এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।